একটা ফোন কল, একটা ভুল সিদ্ধান্ত, আর তার ফলাফল হতে পারে মারাত্মক। আজ আমরা নিয়ে এসেছি এক শ্বাসরুদ্ধকর সাইকোলজিক্যাল থ্রিলার দ্য কল মুভি, যেটা এমন এক মুভি যেখানে অতীত আর বর্তমানের মধ্যে তৈরি হয় এক ভয়ঙ্কর খেলা, যেখানে জীবন মৃত্যুর ফয়সালা হয় মাত্র একটি ফোন কলে। আপনি কি কখনো ভেবেছেন যদি অতীত পরিবর্তন করার সুযোগ পেতেন তাহলে কি করতেন? কিন্তু ভুলেও ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ এর পরিণতি হতে পারে ভয়াবহ। এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব 2020 সালে নির্মিত দ্য কল মুভি, যার ডিরেক্টর ছিলেন লি সুং হুন। মুভিটির IMDb রেটিং 7.1 আউট অফ 10। মুভিটি নির্মাণে খরচ হয়েছিল প্রায় 7 থেকে 12 মিলিয়ন ডলার এবং আয় করেছিল আনুমানিক 15 থেকে 20 মিলিয়ন ডলার। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আজকের এক্সপ্লেনেশন দ্য কল মুভি। মুভিটি শুরু হয় সিয়ং নামের একটি মেয়েকে দেখিয়ে, যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো এক জায়গার দিকে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার সামনে একটি গাড়ি আসে আর সিয়ংকে দেখতে পেয়ে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যায়, কারণ এই গাড়িটির ড্রাইভার সিয়ংকে আগে থেকে চিনত। তারা একই এলাকাতে বসবাস করে। কিছুক্ষণ পর সিয়ং তার কাছ থেকে একটি ফোন চায়, কাউকে ফোন করার জন্য, কারণ তার ফোনটি সে শহরের রেল স্টেশনে হারিয়ে ফেলেছে। এই কথা জানতে পেরে গুয়াংজো তখন সিয়ংকে তার ফোনটি আজকের জন্য দিতে চায়, তবে সিয়ং মানা করে দেয়। সে বলে আমার বাড়ির সামনেই, আর আমার বাসায় টেলিফোন রয়েছে। এই বলে সিয়ং ধন্যবাদ জানিয়ে তার বাড়িতে চলে যায়। সিয়ং আসলে শহরে থাকতো, আর এটা ছিল তাদের পুরাতন বাড়ি, যেখানে সে প্রায় অনেকদিন পর বেড়াতে এসেছে। তো বাড়িতে আসার পর প্রথমে সিয়ং তাদের বাড়ির টেলিফোন খুঁজতে থাকে, আর প্রায় অনেক সময় ধরে খোঁজাখুঁজি করে কোনো মতে সিয়ং তাদের বাড়ির টেলিফোনটিকে পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে ফোন করে তার সেই ফোনে, যেটি সে রেল স্টেশনে হারিয়ে ফেলেছে। তো কল করার সাথে সাথে ফোনটিতে রিং হয়, আর কিছুক্ষণ পর একজন মেয়ে তার ফোনটি রিসিভ করে। সিয়ং বুঝতে পারে যে তার ফোনটি হয়তো স্টেশন থেকেই মেয়েটি কুড়িয়ে পেয়েছে। তখন মেয়েটিকে বলে আমার ফোনটিতে অনেক দরকারি কিছু জিনিস রয়েছে, আমার পুরনো কিছু ছবিও রয়েছে, আপনি আপনার অ্যাড্রেসটি আমাকে বলুন, আমি সেখানে গিয়ে আমার ফোনটি নিয়ে আসতে চাই। কিন্তু মেয়েটি এখানে সিয়ং এর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে, যেটার বিনিময়ে সে নাকি তার ফোনটিকে ফেরত দিয়ে দিবে। এই বলে ফোন কেটে দেয়। সিয়ং আবারও তার নম্বরে ফোন করে, কিন্তু এইবার সেই মেয়েটি সিয়ং এর ফোন বন্ধ করে রেখেছে। সিয়ং তখন অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু ঠিক তখনই সে বাড়িতে থাকা টেলিফোনে একটি ফোন আসে। সিয়ং গিয়ে ফোনটি রিসিভ করে বুঝতে পারে যে একজন মেয়ে তাকে ফোন করেছে, আর মেয়েটি অনেক আতঙ্কিত হয়ে বলছিল, তুমি একদম ঠিক বলেছ, আমার মা একজন পাগল, আমার মা আমার উপর সবসময় অত্যাচার করে। সিয়ং কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু সেখানে মেয়েটির কাছ থেকে কোনো কিছু শোনার আগেই মেয়েটি তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর সিয়ং একটি হসপিটালে আসে। আসলে হসপিটালে তার মা ভর্তি রয়েছে, আর তার মাকে দেখার জন্য সে শহর থেকে এখানে এসেছে। হসপিটালের ডাক্তার এখানে সিয়ংকে দেখায় তার মায়ের মাথায় অনেক বড় একটা টিউমার হয়েছে, যেটা চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সবকিছু জানতে পেরে সিয়ং দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সিয়ং শহরে ছোটখাটো একটা চাকরি করত। এরপর সিয়ং তার মায়ের সঙ্গে দেখা করে। সিয়ং এর মা এখানে তাকে বলে, তুমি শহরে ছোটখাটো একটা চাকরি করো, এতে আর কত টাকাই বা উপার্জন হয়, তুমি একা একা আর কত দিক সামলাবে? আমার একটা ইন্স্যুরেন্স আছে, যেখানে আমি কষ্ট করে কিছু টাকা জমিয়েছি, সেগুলো তুমি তুলে নিও, আর যদি আমি মারা যাই তাহলে তোমার বাবার পাশে আমাকে কবর দিও। সিয়ং তার মায়ের ওপর রেগে যায়। সে তার মাকে বলে, তুমি কিভাবে ভাবলে? আচ্ছা, তুমি কি এটা সত্যি মনে করো যে আমার বাবার পাশে থাকার মতো তোমার কোনো যোগ্যতা আছে? সিয়ং আসলে তার মাকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ তার মায়ের জন্যই তার বাবা মারা গিয়েছিল। এরপর সিয়ং রাগ করে হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে, আর এখানে এসে দেখতে পাই সে টেলিফোনটিতে আবারও রিং হচ্ছে। তাই সে ফোনটি রিসিভ করে। এবারও সেই মেয়েটি ফোনটি রিসিভ করেছিল, যাকে কিনা তার মা অত্যাচার করে। এবার সিয়ং জানতে পারে যে মেয়েটির নাম ইয়ংসুক। এখানে অনেক আতঙ্কিত হয়ে ইয়ংসুক বলে, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি দয়া করে আমাকে বাঁচাও, তা না হলে আমার মা আমাকে মেরে ফেলবে। এই বলে মেয়েটির সঙ্গে সঙ্গে তার বাড়ির অ্যাড্রেসও দিয়ে দেয়। সিয়ং এখানে কোনো কিছুই বুঝে উঠতে পারেনি। তো কিছুক্ষণ পর সিয়ং তাদের বাড়ির একটি দেয়ালে একটি পেরেক লাগায়, তার মা বাবা এবং তার একটি ছবি টানানোর জন্য। কিন্তু সে যখন পেরেকটিকে দেয়ালে লাগানোর চেষ্টা করছিল, তখন পেরেকটি দেয়ালের অপর প্রান্তে পড়ে যাচ্ছিল। তাই সে বুঝতে পারে যে দেয়ালের অপর প্রান্তে কোনো ফাঁকা জায়গা রয়েছে, তবে বাড়ির ভিতরে সেই দেয়ালের পেছনে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। তাই সিয়ং হাতুড়ির সাহায্যে দেয়ালটিকে ভেঙে ফেলে। এরপর সে দেখতে পায় যে দেওয়ালের পেছনে একটি সরু সিঁড়ি রয়েছে, যেটা সোজা নিচের দিকে চলে যাচ্ছে। তখন সেই সিঁড়ি দিয়ে সে বাড়ির একদম বেসমেন্টে চলে এসেছে। এরপর সে দেখতে পায় বেসমেন্ট,
এর মধ্যে অনেক পুরাতন একটি চেয়ার রয়েছে, আর সেই চেয়ারের উপরেই পড়ে আছে একটি পুতুল। এরপর সিয়ং রুমের আশেপাশে দেখতে থাকে, আর কিছুক্ষণ পর একটি বাক্স খুঁজে পায় যেখানে অনেক পুরাতন কিছু জিনিস রয়েছে, আর জিনিসগুলোর মধ্যে পড়ে আছে ছোট্ট একটি ডায়েরি। সিয়ং তাড়াতাড়ি করে এটিকে তার হাতে নেয়, আর এই ডায়েরিটিতে ইয়ংসুকের নাম লেখা আছে, অর্থাৎ এই ডায়েরিটি ছিল সিয়ংকে ফোন করা সেই মেয়েটির। সিয়ং তখন ডায়েরিটিকে পড়তে শুরু করে। সে দেখতে পায় সেখানে 1999 সালের তারিখ দিয়েছে, অর্থাৎ এই ডায়েরিটি লেখা হয়েছে 1999 সালে। আর সিয়ং এখানে ডায়েরিটি পড়ে বুঝতে পারে যে ইয়ংসুক 1999 সালে এ বাড়িতেই থাকতো। এরপর সেখানে থাকা আরো কয়েকটি বিষয় সে লক্ষ্য করে, এবং সে বুঝতে পারে যে মেয়েটি তাকে কল করছে সে আসলে 1999 সাল থেকে তাকে ফোন করছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সিয়ং কিছুতেই বুঝতে পারছিল না, তাই সে সোজা চলে যায় গুয়াংজুকের কাছে, যাতে করে সে ইয়ংসুকের ব্যাপারে তার কাছ থেকে কোনো তথ্য নিতে পারে। সিয়ং ইয়ংসুকের একটি ছবি দেখায়, এরপর তার কাছ থেকে জানতে চায় ইয়ংসুক কি কোনো তান্ত্রিক ছিল, কারণ ইয়ংসুকের ডায়েরিতে তন্ত্রমন্ত্রের মতো কিছু লেখা রয়েছে। তখন গুয়াংজু তাকে বলে, না না, সে তান্ত্রিক ছিল না। আমি যতদূর জানি ওর মা তান্ত্রিক ছিল, আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা, তাই এর বাইরে ওর ব্যাপারে কিছুই মনে পড়ছে না। এরপর সিয়ং বাড়ি ফিরে যায়, এবং ইয়ংসুক তাকে আবারও ফোন দেয়। আর সিয়ং যখন ফোনটিকে রিসিভ করে, তখন ইয়ংসুক চিৎকার করে সিয়ং এর কাছে সাহায্য চাচ্ছিল, দয়া করে তুমি আমাকে বাঁচাতে এসো, আমার মা আমাকে আগুনে পুড়িয়ে ফেলছে। এই কথা শুনতে পেরে সিয়ং অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা ইয়ংসুককে দেখতে পাই, যাকে কিনা তার মা টেনে হিসের বেসমেন্টের দিকে নিয়ে যাচ্ছিল, আর বেসমেন্টে যাওয়ার পর তার মা সেখানে আগুন জ্বালায়। এরপর একটি মশালের সাহায্যে তার গায়ে আগুন দিতে যাচ্ছিল, কিন্তু ইয়ংসুক এখানে সাহস করে মশালটিকে ধরে ফেলে। সে তার মাকে এমনটি করতে নিষেধ করছিল, আর এক পর্যায়ে তাদের দুজনের ধস্তাধস্তির কারণে মশালটি সেখানকার সিঁড়িতে পড়ে আগুন লেগে যায়। অন্যদিকে সিয়ং দেখতে পায় যে তাদের বাড়ির বেসমেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে, এমনকি বেসমেন্টের সিঁড়িতে নিজে থেকে আগুন জ্বলছে। আসলে সিয়ং এবং ইয়ংসুক একই জায়গাতে দুইটা আলাদা আলাদা টাইমলাইনে জুড়ে গিয়েছে, একটা ছিল 2019 সাল এবং অন্যটা ছিল 1999 সাল। কিন্তু সিয়ং কোনো কিছুই বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব, আর ইয়ংসুককে সে কিভাবে বাঁচাবে। এর পরের দিন সকালে সিয়ং এর কাছে আবারও ইয়ংসুকের কল আসে। সেখানে ইয়ংসুক বলে, কালকে আমি তোমাকে কতবার অনুরোধ করেছি আমাকে বাঁচাতে এসো, তারপরও তুমি আমাকে বাঁচাতে এলে না কেন? কিন্তু সিয়ং বলে, আমি তোমাকে কিভাবে বাঁচাবো, আর তুমি আমার ফোন নম্বর কোথায় পেয়েছো? ইয়ংসুক তখন বলে, তুমি সিয়ং। এরপর ইয়ংসুক জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি তোমার ডায়েরিতে সন্নির কথা লিখেছো তাই না? এই কথা শুনে ইয়ংসুক দৌড়ে তার ডায়েরিটি আনতে যায়। সে তার ডায়েরিটি চেক করে দেখতে পায় সেখানে আসলে সে কাল রাতে সন্নির কথা ডায়েরিতে লিখেছে। ইয়ংসুক খেতে খেতে অনেক অবাক হয়ে যায়, আর সে বলে, তুমি এটা কিভাবে জানলে? তুমি আমাকে দেখতে পাচ্ছ? তখন সে বলে, না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বিষয় জানলে তুমি একদমই অবাক হয়ে যাবে। হয়তো তুমি আমার কথা বিশ্বাস নাও করতে পারো, কিন্তু তুমি আর আমি এখন একই বাড়িতে রয়েছি, শুধু আমাদের সময়কালটা আলাদা। তুমি রয়েছো 1999 সালে, আর আমি রয়েছি 2019 সালে। ইয়ংসুক এতে অনেক অবাক হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ফোন কেটে দিতে চাই, কিন্তু সিয়ং বলে, দাঁড়াও দাঁড়াও, ফোন কেটে না, আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। তাহলে শোনো, আজকে রাতের বেলায় ডিপো এয়ারপোর্টে একটি প্লেন ক্র্যাশ হবে, তুমি এটাই বুঝতে পারবে যে আমি তোমাকে সত্য বলছি নাকি মিথ্যা। সিয়ং আসলে ইন্টারনেটে সার্চ করে 1999 সালে সেদিনের নিউজ দেখে তাকে জানাই। এরপর সেদিন রাতে সুইং খাবার নিয়ে টেবিলে বসছিল, আর তার মা সামনেই ছিল। তবে এখানে আমরা তার মায়ের ব্যবহার দেখে বুঝতে পারি সে আসলে অনেক স্ট্রিক্ট এবং রাগী। এখানে বসে সে খাবার খাচ্ছিল না, তাই তার মা তখন তাকে বলে, তুমি কি চাইছো? তোমাকেও তোমার মায়ের মতো পাগলা গারদে রেখে আসি। আসলে এই মহিলা ইয়ংসুকের নিজের মা ছিল না, সে ছিল তার সৎ মা। এমন সময় আবার সেখানে টিভিতে নিউজ চলছিল। ইয়ংসুক এখানে দেখতে পায় যে নিশ্চিত একটি প্লেন ক্র্যাশের ব্যাপারে কথা বলা হচ্ছে, যেটা সিয়ং এর কথা মতো মিলে গিয়েছে। আর এই জিনিসটা দেখার পরে অবশ্য পুরোপুরিভাবে সিয়ং এর কথাই বিশ্বাস করে। আর কিছুক্ষণ পরে ইয়ংসুক সিয়ংকে ফোন করে, তারা দুজন মিলে এখানে অনেক কথা বলতে থাকে। ইয়ংসুক সিয়ংকে 1999 সালের সময়টা কেমন যাচ্ছে সেই সম্পর্কে ধারণা দেয়, সে সমস্ত ব্যাপারে বলতে থাকে। কিছুক্ষণ পর ইয়ংসুক বলে, আচ্ছা শোনো, তুমি কি আমাকে একটা বিষয় জানাতে পারবে, আমার ভবিষ্যৎ কি হবে? সিয়ং যখন তার ব্যাপারে সার্চ করতে যাচ্ছিল, ঠিক তখনই ইয়ংসুক বলে, না না, থাক, দেখতে হবে না, আমার মা বলে আমি অপয়া, আমার সাথে নিশ্চয়ই খারাপ কিছুই হবে। তখন ইয়ংসুক জিজ্ঞাসা করে, তোমার এবং তোমার মায়ের সম্পর্ক মনে হয় ভালো না? ইয়ংসুক বলে, উনি আমার আসল মা নয়, উনি আমার সৎ মা, তাই সে আমার সাথে এমন করে।
সিয়ং তখন বলে, আমার সাথে আমার মায়ের সম্পর্ক খুব একটা ভালো না। আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবাকে হারিয়েছি, তাও আবার আমার মায়ের জন্য। আমার মা গ্যাস বন্ধ করতে ভুলে গিয়েছিল, তাই সেদিন সিলিন্ডারের বিস্ফোরণে আমার বাবার মৃত্যু হয়। তারা দুজন মিলে এখানে এই সমস্ত ব্যাপারে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই ইয়ংসুক ফোন রেখে দেয়, কারণ তার মা বাড়িতে ফিরে এসেছে। এরপর আমরা দেখতে পাই সিয়ং তার মা বাবার সঙ্গে এসেছে, আর এই সময়টা ছিল 1999 সাল। আসলে তারা ইয়ংসুকের বাড়িটি কিনতে এসেছে, আর এই সময় সিয়ং অনেক ছোট ছিল। সেই সময় তার বয়স ছিল মাত্র 8 বছর। এদিকে ইয়ংসুক তার রুম থেকে বাইরে এসে ছোট সিয়ংকে দেখতে পায়, আর সে সিয়ং এর কাছ থেকেই জানতে পেরেছিল যে ভবিষ্যতে তারা এই বাড়িটি কিনেছে। তাই সে বুঝতে পারে যে এইটাই হলো সিয়ং। তখন তাড়াতাড়ি করে বর্তমান সিয়ংকে ফোন দেয়, তাকে বলে, তুমি তোমার মা বাবার সাথে আমাদের বাড়ি দেখতে এসেছো। এরপর ইয়ংসুক তার বাবার কথা শোনায়, আর এতদিন পর বাবার কথা শুনতে পেরে সিয়ং অনেক ইমোশনাল হয়ে পড়ে। সেখানে প্রচুর পরিমাণ কাঁদতে শুরু করে। সিয়ং এর কান্না শুনতে পেয়ে ইয়ংসুকের অনেক খারাপ লাগে। ইয়ংসুক তখন সিয়ংকে বলে, আচ্ছা কেমন হবে আমি যদি তোমার বাবাকে বাঁচিয়ে দেই? সিয়ং বলে, তুমি এটা করতে পারবে? ইয়ংসুক বলে, হ্যাঁ পারবো, তুমি শুধু আমাকে এটা বলে যে তোমার বাবা কত তারিখে মৃত্যুবরণ করেছে। তখন তাকে তার বাবার মৃত্যুর তারিখ বলে, যেটা ছিল তার বাবার ইয়ংসুকের বাড়িতে আসার 3 দিন পর। তাই ঠিক 3 দিন পর ইয়ংসুক লুকিয়ে লুকিয়ে সিয়ং এর বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় সিয়ং এর মা চুলায় রান্না বসিয়েছে, আর সেই রান্নার কথা তার মায়ের একদমই মনে ছিল না। তাই সে চলতি রান্না বসিয়ে বাড়ি থেকে বাইরে চলে যায়। এবার সুযোগ বুঝে ইয়ংসুক সিয়ং এর বাড়ির ভেতরে প্রবেশ করে, আর সে সঙ্গে সঙ্গে গ্যাসের চুলা বন্ধ করে দেয়, যার ফলে সেদিন আর সিয়ং এর বাড়িতে বিস্ফোরণ ঘটে না। তাই সিয়ং এর বাবা বেঁচে যায়। তবে এখন শূন্য অতীতে পরিবর্তন ঘটেছে, তাই সঙ্গে সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তার বাড়ি ঘর জামা কাপড় মুহূর্তের মধ্যে একদম পরিবর্তন হয়ে যায়, এমনকি হারিয়ে যাওয়া ফোনটি তার কাছে ফেরত চলে আসে। অর্থাৎ সিয়ং এর বাবা অতীতে থাকলে যা যা হতো ঠিক তেমনটাই ঘটছে। তখন সে তাড়াতাড়ি করে দৌড়ে বাইরে আসে, আর সেখানে তার মা এবং বাবাকে দেখতে পায়। অর্থাৎ 1999 সালে যেমন ছিল, এখন 2019 সালে তার বয়স অনেক বৃদ্ধি পেয়েছে। তবে সিয়ং তার বাবাকে দেখে খুশিতে একদম কেঁদে ফেলে। প্রায় 20 বছর পর তার বাবাকে জড়িয়ে ধরে। আসলে অতীতে যে পরিবর্তন হয়েছে সেটার ফলাফল সিয়ং বর্তমানে পাচ্ছে, আর এই বর্তমান সম্পর্কে একমাত্র সিয়ং এবং ইয়ংসুক ছাড়া বাকিদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। এমনকি সিয়ং এর মায়েরও এটা মনে নেই যে তার স্বামী মারা গিয়েছিল। সিয়ং তার মা বাবার কাছে সবকিছু একদম স্বাভাবিক ছিল। তারা এখন যেভাবে জীবনযাপন করছে তাদের কাছে মনে হচ্ছে তারা ঠিক তেমনই ছিল। তাই সিয়ং যখন তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন তার মা বাবা দুজনেই অনেক অবাক হয়ে যায়, কারণ তারা ভাবছিল যে হঠাৎ করে সিয়ং এর কি হয়েছে। এর কিছুক্ষণ পর সিয়ং এর কাছে আবারও ইয়ংসুকের ফোন আসে। এখানে কাঁদতে কাঁদতে সিয়ং অনেক ধন্যবাদ জানাই, তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সিয়ং এর কথা শুনে ইয়ংসুক অনেক অবাক হয়ে যায়, আর তার কাছ থেকে সমস্ত কিছু জানার পর ইয়ংসুক বুঝতে পারে সে চাইলেই ভবিষ্যতের অনেক কিছুই পরিবর্তন করতে পারে। কিন্তু সেদিনের পর থেকে ইয়ংসুকের সাথে আগের মতো ফোনে কথা বলতে পারে না, কারণ সে তার মা বাবার সঙ্গে ব্যস্ত থাকে। আর সিয়ং এর সাথে কথা বলতে না পেরে ইয়ংসুক প্রচন্ড রাগ হয়, কারণ সিয়ং ছাড়া ইয়ংসুকের সাথে কথা বলার মতো আর কেউই ছিল না। তাই ইয়ংসুক সেদিন সারাদিন সিয়ংকে ফোন করে, কিন্তু সিয়ং গিয়েছিল তার মা বাবার সাথে বেড়াতে। আর বাড়িতে আসার পর ফোনে যখন রিং হচ্ছিল, সে ফোনটি রিসিভ করে, আর ঠিক তখনই অন্যদিকে প্রচন্ড রকমের গালাগালি করতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে ইয়ংসুকের মা চলে আসে, আর সে তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে সিয়ংকে বলে, আজকের পর থেকে আর কখনোই তুমি আমার মেয়ের সাথে কথা বলবে না, আমি যেন কোনোদিনই আর না দেখি। এই বলে সে ইয়ংসুককে বেসমেন্টে টেনে নিয়ে যায়, আর এখানে এসে তাকে প্রচন্ড রকমের মারধর করতে থাকে এবং বিভিন্ন মন্ত্র পড়তে পড়তে তার উপর অনেক নির্যাতন করে। এরপর দিন ইয়ংসুক যখন সিয়ং এর সাথে কথা বলছিল, সিয়ং তখন তাকে জানায়, আজকে রাতে তোমার মা তোমাকে হত্যা করে ফেলবে, তাই সাবধানে থেকো। আসলে সে ইন্টারনেটের নিউজের মাধ্যমে জানতে পেরেছিল। এরপর সেদিন রাতের বেলায় সত্যি সত্যি ইয়ংসুকের মা তাকে মারতে আসছে। সে ইয়ংসুককে চাকু দিয়ে অনবরত জখম করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এটা ইয়ংসুক নয়, বরং এটি একটি পুতুল। আর ঠিক তখনই ইয়ংসুক তার হাতে একটি ফায়ার এক্সটেনশন নিয়ে তার মায়ের মুখে স্প্রে করে। এরপর সে একটি চাকুর সাহায্যে অনবরত তার মাকে জখম করতে থাকে। তার মায়ের উপর যত পরিমাণ রাগ এবং ক্ষোভ ছিল সে সমস্ত কিছু সে আজই পূরণ করে নেয়। আর এরপরে সিয়ং ফোন করে বলে, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আজ আমার মনে হচ্ছে আমি যেন আজকে নতুন করে জন্ম নিয়েছি।
ইয়ং সুকের কথা শুনে কিছুই বুঝতে পারছিল না সিয়ং। এর পরের দিন সকালে দেখা যায় ইয়ং সুক জিনিসপত্র গুছিয়ে বহুদিন পর বাইরে বের হয়। সে সারাদিন পুরো শহরে ঘুরে বেড়ায়। সে ইচ্ছে মতো শপিং করে, খাবার খায়, তার যত ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে থাকে, কারণ এত বছর পর সে তার জীবনের স্বাধীনতা খুঁজে পেয়েছে। এরপর আমরা গোয়াংজুকে দেখতে পাই, যেখানে 1999 সালের সময় ইয়ং সুকদের বাড়িতে স্ট্রবেরি দিতে এসেছে। আর এই একই সময়ে অর্থাৎ 1999 সালে শিশুদের জন্য খাবার নিয়ে এসেছে। তবে স্ট্রবেরি নিয়ে যখন সে ইয়ং সুকের বাড়িতে আসে, তখন সে ইয়ং সুকের ফ্রিজে স্ট্রবেরি রাখতে গিয়ে ফ্রিজের মধ্যে ইয়ং সুকের মায়ের লাশের কিছু টুকরো দেখতে পায়। এতে সে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, আর সে আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি করে তার সামনে থাকা টেলিফোনটিতে ফোন করে। আর এটা ছিল সেই টেলিফোন যেটার মাধ্যমে ইয়ং সুকের সাথে কথা বলে। আর সে ইয়ং সুকের বদলে গোয়াংজুয়ের আওয়াজ শুনতে পায়। আসলে সিয়ং এবং ইয়ং সুক এই দুইটি ফোনের মাধ্যমে দুইটা টাইম লাইনে একই সময় জড়িয়ে রয়েছে। তাই 1999 সাল থেকে যখন ফোনটি করে, তখন সেই কলটি সরাসরি সিয়ং এর কাছে চলে আসছে। সিয়ং ফোনের মাধ্যমে গোয়াংজুর চিৎকার আওয়াজ শুনতে পায়। সেখানে গোয়াংজু বারবার বলছিল, দয়া করে আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। এই সময় আবার ইয়ং সুক গোয়াংজুকে মেরে ফেলে, বলে তোমার জন্য আমার জামাটা নষ্ট হয়ে গেল। আর এই সমস্তই শুনতে পায় সিয়ং। এরপর ইয়ং সুক যখন ড্রয়িং রুমে আসে, তখন সেখানে গোয়াংজুকে দেখতে পাচ্ছিল না। তাই সিয়ং তার মা বাবার কাছে গোয়াংজুর ব্যাপারে জানতে চায়, কিন্তু তারা এখানে তাকে বলে, গোয়াংজুকে তুমি এখানে কার কথা বলছো? এই কথা শুনে সে দৌড়ে চলে যায় গোয়াংজুর ফার্ম হাউসে। আর সে দেখতে পায় যে ফার্ম হাউস একদম পুরাতন হয়ে গিয়েছে, আর এটা একদম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সিয়ং এর আর বুঝতে বাকি থাকে না ইয়ং সুক গোয়াংজুকে মেরে ফেলেছে। তখন দৌড়ে চলে আসে পুলিশ স্টেশনে। আর এইখানকার রিপোর্ট দেখে সে জানতে পারে ইয়ং সুক তার মাকে হত্যা করে ফেলার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সিয়ং আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে আসছে। আর এবার ইয়ং সুক তাকে ফোন করে, তখন তাকে বলে, তুমি গোয়াংজু এবং তোমার মাকে হত্যা করে ফেলেছ। আমি বুঝলাম তোমার মা অন্যায় করেছে, তাই তুমি তাকে হত্যা করেছ, কিন্তু গোয়াংজু এর সাথে তুমি এমনটা কেন করলে? সে তো কোনো অন্যায় করেনি। এই সময় আবার সিয়ং সামনে একটি নোটিশ দেখতে পায়, যেখানে লেখা ছিল ইয়ং সুক নামের একজন সিরিয়াল কিলারকে ধরা হয়েছে, যে কিনা অনেকগুলো খুন করেছে। তাই সিয়ং বলে, পরবর্তীতে তুমি একজন সিরিয়াল কিলার হিসেবে ধরা পড়েছ। যদি তুমি খুন না করে থাকো, তাহলে তুমি সিরিয়াল কিলার কিভাবে হলে? এই কথা শুনে ইয়ং সুক বলে, তুমি আমাকে ভালোভাবে খোঁজ করে জানাও, পুলিশ আমাকে কিভাবে ধরেছে। তখন সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয়, কারণ সে কিনা একজন সিরিয়াল কিলারকে বাঁচিয়েছে। এটা সিয়ং কিছুতেই মানতে পারছিল না। এদিকে ইয়ং সুক আবার ফোন করে, আর সে বলে, তুমি এটা ভুলে যাও না, তোমার বাবাকে আমিই বাঁচিয়েছি, তোমাকে আমি নতুন জীবন দিয়েছি, তার বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছ? আর এখন যখন আমার তোমাকে দরকার, তখন তুমি ফোন কেটে দিচ্ছ। এটা শুনে সিয়ং আবার ফোন কেটে দেয়। আর সে প্রচন্ড রকমের আতঙ্কিত হয়ে পড়ে। সে কল্পনা করতে পারছে না সে যে ইয়ং সুককে চিনত, সে ইয়ং সুক কিনা একজন সিরিয়াল কিলারে পরিণত হবে। এদিকে ইয়ং সুক কল করতে থাকে। আর ঠিক এমন সময় ইয়ং সুকদের বাড়িতে সিয়ংকে নিয়ে তার বাবা আসে, তাদের বাড়ি কেনার ব্যাপারে কথা বলার জন্য। এদিকে আবার বর্তমানে সিয়ং তার বাবাকে নিয়ে গাড়িতে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইয়ং সুক তার বাবাকে মেরে ফেলে, যার ফলে বর্তমান থেকেও তার বাবা গায়েব হয়ে যায়। সে দেখতে পায় শুধুমাত্র তার বাবাই নয়, বরং তার বাবা আসার ফলে যা পরিবর্তন ঘটেছিল, আবার তার বাবাকে মেরে ফেলার কারণে সে সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায়। তার গাড়ি বাড়ি সবকিছু একদম আগের মতো হয়ে যায়। কিন্তু শনিবার যখন তারা বাড়িতে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে তার বাড়িটি অনেক পুরনো হয়ে গিয়েছে। দেখে এমন মনে হচ্ছিল সেখানে হয়তো কোনো এক সময় আগুন লেগেছিল। আর ঠিক তখনই আবারও সেই ফোনটি বেজে ওঠে। সিয়ং ফোনটিকে রিসিভ করে, তখন তাকে বলে, এতক্ষণ তোমার বাবার গলা আমি অনেক মজা করে কেটেছি। সিয়ং বলে, তোমাকে আমি খুন করে ফেলবো। ইয়ং সুক বলে, তাই কিভাবে খুন করবে শুনি? তুমি তো আমার অতীতেও আসতে পারবে না, তবে আমি চাইলে তোমাকে খুন করতে পারবো, কারণ তুমি আমার সামনে বসে আছো একটা বাচ্চা হিসেবে। এখন এসব কথা বাদ দাও, তোমাকে আমি 30 মিনিট সময় দিচ্ছি। এই 30 মিনিটের মধ্যে তুমি আমাকে জানাও পুলিশ আমাকে কিভাবে ধরেছে, তা না হলে তুমিও বাঁচবে না। তখন তাড়াতাড়ি করে সে ইন্টারনেটে নিউজ পড়তে থাকে ইয়ং সুককে পুলিশকে কিভাবে ধরেছিল। কিছুক্ষণ পরে সিয়ং জানতে পারে যে চাকুটির সাহায্যে খুন করেছে, সেটার মাধ্যমে সে ধরা পড়েছিল। এই নিউজটির নিচে আবার সিয়ং আরও একটি নোটিশ দেখতে পায়, যেখানে সে জানতে পারে যে আজকে বিকেল 5টার সময় একটি জায়গাতে ভয়ানক একটি বিস্ফোরণ ঘটবে। এরপর ইয়ং সুক ফোন করে বলে, তুমি যে চাকুটির সাহায্যে খুন করেছ, সেই চাকুটি একজন ব্যক্তি পুলিশের কাছে দিয়ে দিবে, আর সেটার মধ্যে থাকা রক্ত এবং ফিঙ্গারপ্রিন্টের কারণে তুমি ধরা পড়ে যাবে।
সেই সাথে সিয়ং চালাকি করে ইয়ংসুককে সেই জায়গাটিতে যেতে বলে যেখানে বিকেল 5টার সময় বিস্ফোরণ ঘটবে। সিয়ংয়ের কথা মতো ইয়ংসুক সেখানে যায়, কিন্তু হঠাৎ করে সে বাইরে একটি কুকুরের আওয়াজ শুনতে পায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সেখানে বিশাল এক বড় বিস্ফোরণ ঘটে। তাই বাইরে থাকার কারণে ইয়ংসুকের কোনো ক্ষতি হয় না, কিন্তু সিয়ং ভেবেছিল বিস্ফোরণের কারণে সে মারা গিয়েছে। অন্যদিকে আমরা ইয়ংসুককে দেখতে পাই যে বাড়িতে ফিরে সিয়ংকে ফোন করেছে, আর তার সামনে আবার বসেছিল বাচ্চা সিয়ং। ইয়ংসুক সিয়ংকে বলে, তুমি যে এত ভালো মিথ্যা বলতে পারো সেটা তো আমার জানা ছিল না। আমাকে পুড়িয়ে মারতে চাইছো তাই না? এবার আমি তোমাকে বোঝাবো পুড়িয়ে মারার যন্ত্রণা কতটুকু। তাই ইয়ংসুক বাচ্চা সিয়ং এর উপর গরম পানি ঢালতে শুরু করে, যেটার প্রভাব সিয়ং এর ভবিষ্যতে পড়তে থাকে। অর্থাৎ বাচ্চা সিয়ং এর যে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল সেই যন্ত্রণা সিয়ং এরও অনুভব হচ্ছিল। এমনকি ভবিষ্যতে সিয়ং এর শরীরে পুরো দাগ হয়ে যায়। এরপর ইয়ংসুক বলে, তোমার মা এখন আমার কাছে আসছে বাড়ির ব্যাপারে কথা বলার জন্য। তোমার মা সেদিন চুলা বন্ধ করে বাইরে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তুমি চুলাটি অন করে দিয়েছিলে, কারণ তখন তুমি ছোট ছিলে, তাই তুমি বুঝতে না। এই কথা জানতে পেরে সিয়ং তার ভুল বুঝতে পারে। সে নিজেকে অনেক অপরাধী মনে করতে থাকে, কারণ এতগুলো বছর ধরে সে তার বাবার মৃত্যুর জন্য তার মাকেই দোষী মনে করে এসেছে। এরপর ইয়ংসুক বলে, যে ব্যক্তি তার চাকুটি পুলিশের কাছে দিবে সে যেন তার সম্পর্কে তথ্য দেয়, তা না হলে সে তার মা এবং তাকেও মেরে ফেলবে। তখন তাড়াতাড়ি করে সে দৌড়ে পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে দাঁড়িয়ে সে তার ঠিকানা বের করে ফেলে। এরপর সে ইয়ংসুককে সেটা জানিয়ে দেয়। তখন ইয়ংসুক সেখানে গিয়ে ওই লোকটিকে মেরে ফেলে আর তার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ মুছে ফেলে। এদিকে সিয়ং দেখতে পায় যে ডায়েরি থেকে ইয়ংসুকের কেসটি মুছে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবারও ডায়েরিতে নতুন একটি কেস লেখা হচ্ছিল। আসলে সেদিন সিয়ং এর মা পুলিশ স্টেশনে গিয়ে বাচ্চা চোরের মিসিং রিপোর্ট লিখেছিল, যেটা বর্তমানে ওই ডায়েরিতে চলে এসেছে। এর কিছুক্ষণ পর সিয়ং বাড়িতে ফিরে আসছে, আর হঠাৎ করে সিয়ং দেখতে পায় যে তার সম্পূর্ণ বাড়ি একদম পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি পুরো বাড়ি জুড়ে অনেকগুলো ফ্রিজ চলে এসেছে, কারণ অতীতে ইয়ংসুক আগুনে পুড়িয়ে সমস্ত প্রমাণ নষ্ট করে ফেলেছিল, যার ফলে পুলিশ তাকে ধরতে পারেনি। যার কারণে ইয়ংসুক বর্তমানে এই বাড়িতে রয়েছে, আর এখন সে অনেক বড় মাপের একজন সিরিয়াল কিলারে পরিণত হয়েছে। তাই সে মানুষকে হত্যা করে এই সকল ফ্রিজগুলোতে ঢুকিয়ে রাখত। অন্যদিকে অতীতের ইয়ংসুক ফোন করে বলে, আমার কথা তুমি ভালো করে শুনো, তুমি ধরা পড়তে চলেছ। এর ভিতরে সিয়ং এর মা পুলিশ নিয়ে সুদীপের বাড়িতে চলে আসছে তার মেয়েকে খোঁজার জন্য। সে পুরো বাড়িতে সিয়ংকে কোথাও খুঁজে না পেয়ে তার সামনে থাকা সেই ফোনটিকে সিয়ং এর বাবার নম্বরে ফোন করে, কিন্তু ফোনটি সোজা চলে আসে সিয়ং এর কাছে। তখন তার মার গলা পেয়ে কাঁদতে কাঁদতে তার মা তাকে বলতে থাকে, তুমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাও, ইয়ংসুক তোমাকে মেরে ফেলবে। আর ঠিক এমন সময় পিছন থেকে হঠাৎ করে কেউ তার মাথায় অনেক জোরে একটি বাড়ি দেয়, ফলে সিয়ং মাটিতে লুটিয়ে পড়ে। ইয়ংসুক ভয়ানক একজন সিরিয়াল কিলার। অন্যদিকে অতীতের ইয়ংসুক সিয়ং এর মায়ের সাথে পুলিশ অফিসারকে মেরে ফেলে। তাই সিয়ং এর মা ভয় পেয়ে একটি রুমের মধ্যে নিজেকে বন্দি করে ফেলে, আর তার হাতে ছিল সেই টেলিফোনটি। এরপর সেই টেলিফোনের সাহায্যে সে তার মায়ের সঙ্গে কথা বলে। সিয়ং বলে, তোমার হাতের কাছে কি কোনো অস্ত্র আছে যেটা সাহায্যে তুমি ওকে মেরে ফেলতে পারবে? সিয়ং এর মা বলে, এখানে একটি ফায়ার এক্সটেনশন রয়েছে। তখন সিয়ং বলে, ইয়ংসুক যখন দরজা ভেঙে তোমার কাছে আসবে তুমি সঙ্গে সঙ্গে তার মুখে স্প্রে করে দিবে। কিন্তু ইয়ংসুক ছিল অনেক চালাক, তাই সিয়ং এর মা ভাবে যে ইয়ংসুক হয়তো সেখান থেকে চলে গিয়েছে, যার কারণে সে তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়ে দরজা খুলে। আর ঠিক তখনই ইয়ংসুক পিছন থেকে তার উপরে আক্রমণ করে। সে কিছুর সাহায্যে তাকে মারতে যায়, কিন্তু সিয়ং এর মা কোনো মতে তার হাত ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই বর্তমানে সিয়ং দরজা খুলে শুরুতে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই অদ্ভুতভাবে সে গায়েব হয়ে যায়। আসলে সেদিন অতীতে সিয়ং এর মা ইয়ংসুককে উপর থেকে ফেলে মেরে ফেলেছিল, যার ফলে ভবিষ্যৎ থেকেও সে গায়েব হয়ে যায়। অন্যদিকে সিয়ং দৌড়ে তাদের কবরস্থানে চলে যায়, এটা দেখার জন্য যে সেখানে তার মায়ের কবর আছে কিনা, কারণ তাহলে তো সে বুঝতে পারবে সেদিন তার মা বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল। তবে কবরস্থানে এসে দেখতে পাই সেখানে শুধু তার বাবার কবর রয়েছে। আর ঠিক এমন সময় পিছন থেকে সিয়ং এর মা তাকে ডাক দেয়। তখন তার মায়ের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার মায়ের গলায় একটি দাগ রয়েছে, অর্থাৎ সেদিন তার মা সারভাইভ করতে পেরেছিল। এরপর সিয়ং মায়ের হাত ধরে তার কাছে ক্ষমা চায়, কারণ এতদিন সে তার মাকে ঘৃণা করেছিল, যে মা আসলে ঘৃণার যোগ্য নয়। এরপর সে মায়ের হাত ধরে বাড়িতে ফিরে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার মা হঠাৎ করে গায়েব হয়ে যায়, কারণ সেখানে তার মাকে হত্যা করে ফেলেছে। অর্থাৎ ইয়ংসুক এখনো বেঁচে আছে। এবার আমরা দেখতে পাই সিয়ং ইয়ংসুককে বন্দি করে রেখেছে, কিন্তু সে তাকে মারেনি।
আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটির এক্সপ্লেনেশন আর মুভিটির কনসেপ্ট তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।